বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দর্শক শ্রোতা, যে যেখান থেকে শুনছেন সকলকে আসসালামু আলাইকুম। পুরো দেশ আজ দুঃখ ভারাক্রান্ত। মৃত্যুর মিছিলে আমাদের সন্তানরা। ক্রমশ বাড়ছে মৃত্যুর সংখ্যা। আমি আজকে যেই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে গেল উত্তরায় দিয়াবাড়িতে, সেই বিমান দুর্ঘটনার কথাই বলছি। মাইলস্টোন স্কুলের উপর বিমান দুর্ঘটনার ফাইটার জেট F-7 আছড়ে পড়ার কারণে দগ্ধ হয়ে ওই দুর্ঘটনায় এ পর্যন্ত আমরা যা জানতে পেরেছি প্রায় 20 জনের মতো নিহত হয়েছেন এবং এখনও 170-এরও বেশি বিভিন্ন হসপিটালে এবং বার্ন সেন্টারে চিকিৎসারত আছেন, CMH-এ চিকিৎসারত আছেন, 4টা বিশেষ হসপিটালে চিকিৎসারত আছেন এবং আমাদের বিশেষজ্ঞরা, চিকিৎসকরা সার্বক্ষণিক তাদেরকে সেবা প্রদানের চেষ্টা করছেন। পুরো দেশ তাকিয়ে আছে ওদিকে। আমি বুঝতে পারছি যেসব মা বাপ তাদের সন্তানকে হারিয়েছেন, তাদের ব্যথা বেদনা শরিক আমাদের দেশের আপামর জনসাধারণ। কারণ সেই কোমলমতি ছোট্ট শিশুদের হারানোর ব্যথা অন্য রকমের। আমি আল্লাহর কাছে আমার এবং আমার পরিবারের পক্ষ থেকে দোয়া করছি, যারা চলে গেছেন আল্লাহ যেন তাদেরকে শাহাদাতের মর্যাদা দান করেন, তাদের পরিবারকে এই কষ্টের বোঝা বইবার শক্তি দেন এবং যারা চিকিৎসারত আছেন আল্লাহ যেন তাদেরকে সুস্থতা দান করেন। আমরা দেখতে পাচ্ছি এই ঘটনা নিয়ে ইতিমধ্যে রাজনীতি শুরু হয়ে গিয়েছে এবং বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় এবং সরকারের এবং দেশের বিরুদ্ধে যারা কাজ করছে তারা বিভিন্ন ধরনের কাস্টমাইজ AI জেনারেটেড ছবি টবি দিয়ে উস্কানিমূলক বিভিন্ন তথ্য ছড়ানোর চেষ্টা করছেন, বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করছেন। আমি বলবো এটা বিভ্রান্তি ছড়ানোর সময় নয়, এটা উস্কানি দেওয়ার সময় নয়। আমাদের দেশ অতিক্রান্ত হচ্ছে এক ক্রান্তিকালের। তার ভিতর আল্লাহ আমাদের এই ধরনের একটা দুর্যোগ দিয়েছেন। আমাদের আল্লাহ দেশকে এবং যারা এতে ক্ষতিগ্রস্ত তাদেরকে এই দুঃখ বইবার শক্তি দিন, আমরা দোয়া করি। এবং এই ধরনের কোনো দুর্যোগ যেন আমাদের উপর আর না আসে, সেজন্য আমাদেরকে আল্লাহর কাছে পানা চাইতে হবে, দোয়া করতে হবে। হিংসা হানাহানি নয় এবং নোংরা রাজনীতি নয়, মিথ্যা ছড়ানো নয়, উস্কানিমূলক এবং বানোয়াট গল্প দিয়ে জনগণকে বিভ্রান্ত নয়। এই ঘটনা ঘটে গেল। এই ধরনের প্রশিক্ষণের সময় আমরা বিভিন্ন সময়ে দেখেছি, যেমন একটা স্ট্যাটিস্টিকে দেখলাম বিগত 35 বছরে 31টা দুর্ঘটনার খতিয়ান আছে বাংলাদেশ এয়ারফোর্সে। হেলিকপ্টার, ফাইটার জেট এবং অন্যান্য প্রশিক্ষণ এয়ারক্রাফট বিভিন্ন জায়গায়, চট্টগ্রামে, যশোরে, টাঙ্গাইলে, ঢাকায় এই ধরনের অনেক আমরা প্রশিক্ষণের সময় দুর্ঘটনা দেখেছি। এবং এই ধরনের প্রশিক্ষণের সময় দুর্ঘটনা দুনিয়ার বিভিন্ন জায়গায় হয়ে থাকে। কিন্তু জনগণের মনে একটি কমন প্রশ্ন যে ঢাকার মতো এরকম জনবহুল এলাকায় কেন প্রশিক্ষণ বিমান উড়ানো হচ্ছিল। এইটা আমি যতদূর জেনেছি সেটা হচ্ছে যে বাংলাদেশ
বিমান বাহিনীর জন্য ডেডিকেটেড ও ধরনের কোনো এয়ারপোর্ট নেই। হেলিকপ্টার যে কোনো জায়গা থেকে উঠতে পারে, কারণ এইটা ভার্টিক্যাল টেক অফ ল্যান্ডিং করে, খাড়াখাড়িভাবে মানে সোজা উপরে নিচে উঠানামা করতে পারে। কিন্তু ফিক্সড উইং এয়ারক্রাফট যেগুলা, বিমান যেগুলা, বিশেষ করে ফাইটার জেটগুলা, এদের দরকার হয় লম্বা রানওয়ের এবং নর্মাল বড় প্লেন যেভাবে জাহাজ যেভাবে উঠানামা করে ওভাবে উঠানামার ফেসিলিটি দরকার। কিন্তু বাংলাদেশ বিমান বাহিনীর অনুরোধ সত্ত্বেও অনেক সময় অনেক সরকারকে, বিগত সরকারগুলোর কাছে আবেদন জানানো হয়েছিল, কিন্তু আজ পর্যন্ত যশোরে বলেন এবং চট্টগ্রামে বলেন, ঢাকাতে বলেন, মেইন এয়ারপোর্ট ছাড়া আর কোনো এয়ারপোর্ট নাই এদের উঠানামার জন্য। কাজেই এরা প্রশিক্ষণের সময় এই 3 জায়গাতেই আমি দেখেছি যে তারা এই বড় এয়ারপোর্টগুলো ব্যবহার করে শুধু উঠানামার জন্য। উঠানামার পর তারা আকাশে গিয়ে তাদের নির্ধারিত প্রশিক্ষণ এলাকা, যেটা মানে জনবসতি থেকে দূরে, ওইসব এলাকায় চলে যায়। এই বিমানটিও তার প্রশিক্ষণ এই অফিসারের, ফ্লাইট লেফটেন্যান্ট তৌকিরের, এটা আজকেরটা ছিল তার প্রথম সোলো ফ্লাইং। সোলো ফ্লাইং মানে একা ফ্লাইং, ফাইটার জেট ফ্লাইং সে এর আগে ইনস্ট্রাক্টর সহ করেছে, কিন্তু আজকে ছিল তার একা ফ্লাই করার কথা এবং সে একা ফ্লাই করেছে। কিন্তু সে যখন ফিরে আসছিল, ফিরে আসার প্রায় শেষ চক্করে সে নামার পথে এই দুর্ঘটনাটি ঘটে। এখন আমরা কেউ জানি না কেন এই দুর্ঘটনাটি ঘটল। এটা কি প্রশিক্ষণের ত্রুটি, পাইলটের ত্রুটি, না যান্ত্রিক ত্রুটি? আমরা এটা আশা করি তদন্ত মাধ্যমে বের হয়ে আসবে। আর এই বিমান তো অনেক পুরনো, আমরা জানি 1976-এর সেই পুরনো বিমান, যে বিমান পাকিস্তান, ইরান, টার্কি সহ বিভিন্ন, বাংলাদেশ সহ বিভিন্ন আর্মিতে ব্যবহার করা হচ্ছে। কিন্তু এইটা উৎপাদন, এইটা বানানো চায়না বন্ধ করে দিছে 2023 সালের পর থেকে, 2013 সালের পর থেকে, এবং 2023 সালের পর থেকে এটা আর নাই। তো আমার কথা হচ্ছে যে পুরনো বিমান বিভিন্ন কারণে, যেমন মনে করেন মেটাল ফেটিক, তারপরে ফাটল ধরে যায় স্ট্রাকচারে, এবং অন্যান্য দুর্বলতার কারণে আস্তে আস্তে বিমান যত পুরনো হতে থাকে তত দুর্বল এবং ঝুঁকিপূর্ণ হয়ে যায়। তো সেই জন্য ট্রেনিংয়ের জন্য আসলে এই পুরনো বিমানগুলোই ইউজ করা হয়, আমরা দেখে আসছি, এবং এগুলো ইন্সপেকশনও করা হয়। তো এই টেকনিক্যাল আসপেক্টটা আমি এটা ছেড়ে দিলাম, এইটা তদন্তের মাধ্যমে বের হবে এটা কি ইচ্ছাকৃত কোনো ভুল, না নাশকতা, না অন্য কিছু। কিন্তু আমি এখানে একটা জিনিস বলতে চাই, এইটার সাথে অনেকে অনেক বয়ান তৈরির চেষ্টা করছে। যেমন ওই নবনীতা, স্বৈরাচারের দোসর এক মিডিয়া মহিলা ছিল নবনীতা চৌধুরী, তার একটা ভিডিওতে আমি দেখলাম সে কত ধরনের গল্প বানাচ্ছে, বিভিন্ন বাহিনীকে জড়ায়ে, তারপরে বিভিন্ন লোককে জড়ায়ে যে এটা নাশকতামূলক হতে পারে, এটা তারপরে বিভিন্ন বাহিনী তাদের ইচ্ছাকৃতভাবে এটা প্ল্যান করে করছে। এটা কি আপনাদের বিশ্বাস হয়? আমি এটা বিশ্বাস করি না। দুর্ঘটনাই। দুর্ঘটনা যখন ঘটে যায় এটাতে আমাদের কারো হাত থাকে না। আমরা যাতে এই ধরনের দুর্ঘটনা থেকে সামনে বাঁচতে পারি সেজন্য আমাদেরকে চেষ্টা করতে হবে, এবং যত ধরনের ব্যবস্থা নেওয়া দরকার তাই চেষ্টা করতে হবে। আমরা দেখেছি বিগত 15-16 বছরে স্বৈরাচার সরকারের সময় আমাদের প্রতিরক্ষা বাহিনীগুলোকে আধুনিকায়ন করার ব্যাপারে সরকার ছিল নির্বাক, এবং তাদের কোনো আগ্রহ ছিল না। তারা সেনাবাহিনী বলেন, বিমান বাহিনী বলেন, নৌবাহিনী বলেন, একটা ট্যাঙ্ক বলেন, একটা মিসাইল বলেন, একটা ফাইটার জেট বলেন,
আমরা তো বিভিন্ন সময় দেখেছি চায়না অফার করেছিল এই 2023 সালে না কখন, এরপরও এটা এই ভারতের জন্য হয়ে ওঠেনি। বিভিন্ন সময়ে আমরা দেখেছি আমাদের সশস্ত্র বাহিনীর বিভিন্ন সাজ সরঞ্জাম, যুদ্ধাস্ত্র, জাহাজ এগুলো কিনে যখন মডার্নাইজ করার চিন্তাভাবনা হচ্ছিল, তখনই তারা বিভিন্নভাবে আমাদের উপর চাপ প্রয়োগ করেছে এবং এটা বাদ ছেদেছে। কাজেই এদের জন্য আমাদের সশস্ত্র বাহিনীর আধুনিকায়ন সম্ভব হয়নি। কিন্তু দেশের প্রতিরক্ষার জন্য, আমাদের জাতীয় নিরাপত্তার জন্য আমাদের সশস্ত্র বাহিনীর আধুনিকায়ন করা জরুরি। এই বিষয়ে আমাদের সবার একমত হওয়া উচিত এবং সরকারের, জানি না এই সরকার কত দূর করতে পারবে, এই সরকার না পারলে পরবর্তী নির্বাচিত সরকারের এটা প্রধান এজেন্ডা হওয়া উচিত। আমাদের সশস্ত্র বাহিনীকে শক্তিশালী করা, আধুনিকায়ন করা, আধুনিক অস্ত্র শস্ত্রে সজ্জিত করা, যাতে প্রয়োজনের মুহূর্তে আমাদের সশস্ত্র বাহিনী শত্রুর মোকাবেলা করতে পারে এবং উপযুক্ত সময়ে উপযুক্ত কাজ করতে পারে। বিমান বাহিনীরও অনেক সমস্যা আছে, যেমন তাদের পুরনো এয়ারক্রাফট, তারপর হচ্ছে যে তাদের প্রশিক্ষণের জন্য আলাদা কোনো এয়ারপোর্ট নাই। সেজন্য, যেটা আমি প্রথমে বলেছিলাম, সেজন্য তাদেরকে শহরের সেই এয়ারপোর্টগুলোকে, মেইন এয়ারপোর্টগুলোকে ইউজ করতে হয়। এখন আমার কথা হচ্ছে যে দুর্ঘটনা ঘটে গেছে, যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন, যারা নিহত হয়েছেন, যারা আহত হয়েছেন, এই মৃত্যুর হার হয়তো আরও বাড়বে আগামী 2-3 দিনে। আল্লাহর কাছে দোয়া করি তা যেন না হয়। বাট নর্মাল এই বার্ন কেসের সিমটম হচ্ছে এটা প্রথম দিনেই বোঝা যায় না, কারণ ওই যে ফ্লেম, আগুনের শিখা যখন ইনহেল করে নিঃশ্বাসের সাথে ভিতরে যায়, এটা সাথে সাথে বোঝা যায় না। এটা আস্তে আস্তে ভিতরে ইনফেকশন হয়ে যায় এবং শ্বাসনালী টালি এগুলো এফেক্টেড হয়ে যায় এবং পরবর্তীতে মারা যায়। 60% বার্ন হয়ে গেলে, বেশি বার্ন হয়ে গেলে ডাক্তাররা বলে এদেরকে বাঁচানো, এরা বাঁচার আশা খুব কম। তো আমাদের অনেক শিশু এখনও যন্ত্রণায় কাতরাচ্ছে হসপিটালে, আপনারা সবাই তাদের জন্য দোয়া করুন। তো হয়তো এই মৃত্যুর হার আমরা এই পর্যন্ত যদ্দূর জেনেছি, কাল পরশুর ভিতরে হয়তো আরও বাড়তে পারে। আল্লাহ আমাদেরকে সবর নেয়ার তৌফিক দিন এবং আমরা দোয়া করি এই ধরনের ঘটনা যাতে সামনে না হয়। সেই জন্য আমাদেরকে কি করা দরকার? প্রথমে যে জিনিসটা করা দরকার, আমরা সবসময় দেখি এটা করা হয়, এটা হচ্ছে যে ইনভেস্টিগেশন। একটা ইনভেস্টিগেশন করে এটার আসল কারণ কি সেটা বের করা এবং ওই অনুযায়ী ব্যবস্থা নেওয়া। অনেকেই বলেন যে আমরা তো প্রতি ঘটনার পরেই বিভাগীয় স্ব বাহিনীতে তদন্ত আদালত হয়, তার ফলাফল আমরা জানি না। এটা তো আসলে জানার ওদের নিজেদের ব্যাপার, প্রত্যেকটা বাহিনীর নিজেদের ব্যাপার। এখানে লুকোচুরির তো কিছু নেই। যারা অপরাধ হবে, যদি কোনো মেকানিক্যাল ফল্টের জন্য হয়, সংশ্লিষ্ট কারা দায়ী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়, এটা হয়ে আসছে। কিন্তু এখানে একটা জিনিস আমি বলতে চাই, আমাদের একটা কমিশন করা দরকার, যেটার মাধ্যমে বের করতে হবে বিগত বছরগুলোতে, বিশেষ করে স্বৈরাচারের সময় এবং বিগত সরকারগুলোর সময় বিভিন্ন জাহাজ বা বিভিন্ন প্রতিরক্ষা কেনাকাটার কথা বলে যেসব দুর্নীতি হয়েছে, সেই সব দুর্নীতির কুশীলবদেরকে বের করা, সেই সব দুর্নীতির সাথে যারা জড়িত তাদেরকে বের করা, তাদেরকে আইনের আওতায় আনা। এবং সেই কমিশনের মাধ্যমে শুধু এয়ারফোর্স নয়, সশস্ত্র বাহিনী, আর্মি, নেভি, এয়ারফোর্স, এই 3টা বাহিনীকে আধুনিকায়ন করার জন্য, আধুনিক অস্ত্রশস্ত্রে দুনিয়ার সাথে তাল রেখে যাতে আমাদের জাতীয় নিরাপত্তাকে শক্তিশালী করা যায় এবং আমাদের প্রতিরক্ষাকে যাতে সুসংহত করা যায়, যা যা দরকার ওইগুলো সেই কমিশনের মাধ্যমে রিকমেন্ডেশন দেওয়া হবে এবং সরকার ওইভাবে আমাদের
সশস্ত্র বাহিনীকে সুসজ্জিত করার এবং আধুনিকায়ন করার চেষ্টা করতে হবে। সব কিছু, মিসাইল, জাহাজ, ট্যাঙ্ক এবং ইলেকট্রনিক ডিভাইসেস, যত কিছু দরকার হয় বর্তমান যুগের চাহিদা অনুযায়ী আমাদেরকে তা করতে হবে। তারপর হচ্ছে আমাদের বাহিনীর প্রশিক্ষণের জন্য আমাদের ছোট্ট দেশ, আমাদের তো আলাদা জায়গা খুব বের করা খুবই সহজ না। যেমন আমরা দেখি বিভিন্ন প্রশিক্ষণের সময় আমাদের জনবসতির আশেপাশে গিয়েই এইসব করতে হয়। যতটুকু সম্ভব ডেডিকেটেড প্রশিক্ষণ এলাকা এবং এয়ারফোর্সের জন্য এয়ারপোর্টের ব্যবস্থা করা উচিত। সশস্ত্র বাহিনীর তাদের ভিতরের অনেক সমস্যা রয়ে গেছে, এগুলোকে উদ্ঘাটন করে সশস্ত্র বাহিনীর সংস্কার, রিফর্মস এবং রিবিল্ড করার জন্য সার্বিকভাবে সরকারের একটি হাই লেভেল কমিশন করা দরকার এবং তার মাধ্যমে সশস্ত্র বাহিনীর সংস্কারের প্রতি কাজ দেয়। সরকার এর ভিতরে অনেকগুলো সংস্কার কমিশন করেছে, এর ভিতরে আননেসেসারি অনেকগুলো কমিশন করছে আমরা দেখছি। নারী বিষয়ক কমিশন, তারপরে পুলিশ সংস্কার কমিশন, পুলিশ সংস্কারের জন্য কমিশন লাগে নাকি? তো এই ধরনের আলতু ফালতু অনেক কমিশন করছে, কিন্তু প্রতিরক্ষা কমিশন করার ব্যাপারে সরকারের কোনো ইয়ে হয়নি। এটা কার বুদ্ধিতে ডক্টর ইউনূস এটা করলেন না আমরা বুঝতে পারছি না। বাট আমার মনে হয় এটা এখন সময়ের দাবি যে আমাদের প্রতিরক্ষা বাহিনীকে একটা পদ্ধতির মাধ্যমে, একটা সংস্কার কমিশনের মাধ্যমে এটাকে রিভিউ করে এটার রিফর্ম এবং রিবিল্ডের জন্য ব্যবস্থা নেওয়া উচিত। আমাদের এই ধরনের দুর্ঘটনা যেন আর না হয়, এবং এই ধরনের দুর্ঘটনা নিয়ে এগুলো আমাদের উপর এক একটা দুর্যোগ, এগুলোর সুবিধা নিয়ে দেশের শত্রুরা যেন আমাদের দেশে বিভ্রান্তি ছড়াতে না পারে সেদিকে সকলকে খেয়াল রাখতে হবে। দেশের সকলকে ঐক্য থাকতে হবে, কারণ আমাদের জাতীয় ঐক্যের সবচেয়ে বেশি প্রয়োজন আমাদের দেশের এই ক্রান্তিকালে। আমাদের সকলের ভিতরে, সকল দল শ্রেণী পেশা মানুষের মাঝে যদি ঐক্য না থাকে আমাদের জাতীয় নিরাপত্তা বিঘ্নিত হবে, আমাদের স্বাধীনতা ও সার্বভৌমত্ব বিঘ্নিত হবে। কাজেই সকল ঐক্যবদ্ধ থাকুন, আমরা ছিদ্রান্বেষণ না করি, আমরা দোষ ত্রুটি খুঁজে বের না করি। এই ধরনের দুর্ঘটনা হতেই পারে। তো সেজন্য শত্রুর চক্রান্তকে রুখে দেওয়ার জন্য আপনাদের সকলকে সতর্ক থাকতে হবে। সকলে ভালো থাকুন। আসসালামু আলাইকুম।